জারজ জায়নবাদী রাষ্ট্র কর্তৃক নিরীহ ফিলিস্তিনি বাচ্চা, শিশু এবং নারীদের হত্যার প্রতিবাদে ইসলামিক অডিও বুক আয়োজন করতে যাচ্ছে আজকের পর্বটি। আজকের পর্বে আমরা আলোচনা করব দাজ্জাল কৌন, কাহা और কব এর অনুবাদকৃত গ্রন্থ ফিতনায়ে দাজ্জাল, মুফতি আবু লুবাবাহ শাহ মনসুর কর্তৃক লিখিত বইটির একটি অংশ। যেই অংশে আমরা মূলত আলোচনা করব জায়নবাদী সন্ত্রাসীদের নিয়ে। উক্ত বইটি প্রকাশিত হয়েছে দারুল আরকাম প্রকাশনী থেকে। আপনারা চাইলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ বইটি কিনে নিতে পারেন। আমরা আলোচনা করতে যাচ্ছি এই বইটির ৩০৫ নং পৃষ্ঠা থেকে। তাহলে চলুন আমরা শুরু করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সন্ত্রাসবাদের মাধ্যমে জায়নিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা। ইউরোপ ও এশিয়া থেকে সরে গিয়ে বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল ফিলিস্তিন। বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটিয়ে সেই সময় ইসরায়েলে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছিল ইহুদিবাসীরা। ১৯৪৪ সালের নভেম্বরে ব্রিটিশ ঔপনিবেশিক সেক্রেটারি লর্ড মেইন যখন ফিলিস্তিনি সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য কায়রো পৌঁছেছিলেন, তখন তাকে ফিলিস্তিনের ২ জায়নিস্ট সন্ত্রাসী হত্যা করে। তার একমাত্র অপরাধবোধ ছিল তিনি অন্যান্য অনেক নিষ্ঠাবান লোকেদের মতোই আশঙ্কা করেছিলেন যে মধ্যপ্রাচ্যে জায়নিস্ট পরিকল্পনা ধ্বংস ছাড়া কিছুই আনতে পারবে না। ১৯৪৬ সালে জেনেভাতে পরবর্তী ওয়ার্ল্ড জায়নিস্ট কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার সময় ডক্টর ওয়াইজম্যান, যিনি এই ইহুদি সংগঠনের প্রধানও ছিলেন, তিনি একটি বিশেষ চার্টার অনুমোদন করেছিলেন। এতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয়কে বিভিন্ন নামে উপস্থাপন করা হয়েছিল, যেমন প্রতিরোধ, প্রতিরক্ষা ও স্বাধীনতা। চার্টারের একটি বৈশিষ্ট্য ছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ব্রিটিশ কর্তৃত্বের বিরুদ্ধে এবং সর্বত্র লড়াইয়ের কথা বলা হয়েছিল। অন্য কথায়, ওয়ার্ল্ড জায়নিস্ট কংগ্রেস একটি জায়নবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে সন্ত্রাসবাদকে অনুমোদন দিয়েছে এবং সমর্থন করেছে। একই কৌশল রাশিয়ায় ব্যবহৃত হয়েছিল। প্রকৃতপক্ষে সম্প্রদায়টি অত্যন্ত দূরদর্শিতা নিয়ে কাজ করছিল এবং বুঝতে পেরেছিল যে সন্ত্রাসবাদ ছাড়া জায়নিস্ট রাষ্ট্র অর্জন সম্ভব নয়। এই উদ্দেশ্যে সন্ত্রাসবাদের মাধ্যমে জায়নিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠায় চাপ দেওয়ার জন্যে ফিলিস্তিনে ইহুদিদের বিভিন্ন সন্ত্রাসী সংগঠন প্রতিষ্ঠিত হয়। তাদের মধ্যে ২টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটির নাম আর্ন জাওয়াই ইসুমি, মেনাচেম বিগেন ছিলেন এর নেতৃত্বে। অন্য সন্ত্রাসবাদী দলটি ছিল লেহি, যার নেতৃত্বে ছিলেন ইসহাক শামির। লস অ্যাঞ্জেলস টাইমসের মতে এগুলো ছিল ইসরায়েলি ভূগর্ভস্থ প্রারম্ভিক তৎপরতা। তারা হত্যাকাণ্ডকে রাজনৈতিক যুদ্ধ হিসেবে ব্যবহার করত। এই ২টি সংস্থার নেতারাই পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী হন। এ থেকে বোঝা যায় ইহুদিবাদ ও সন্ত্রাসবাদ এবং ইসরায়েলি নেতা ও সন্ত্রাসী সর্বোচ্চ মাত্রায় অবিচ্ছেদ্য অংশ। লর্ড ময়েন ছাড়াও জায়নিস্ট সন্ত্রাসীরা ফিলিস্তিনে ব্রিটিশ হাইকমিশনার স্যার হ্যারল্ড ম্যাক মিলানকে হত্যার চেষ্টা করেছিল। বেল, দ্য ল্যাং ওয়ার, ইসরায়েল অ্যান্ড দ্য আরব সিন্স 1948, পেজ 201। একইভাবে ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক নিযুক্ত সুইডিশ মধ্যস্থতাকারী কাউন্ট ফোলকে বার্নাডুটতে কোনোরূপ দ্বিধাব্যতি রেখে ফিলিস্তিনে ইহুদিদের আগমনের তীব্র বিরোধিতা করেছিলেন। তিনি ফিলিস্তিনি শরণার্থীদের ফিলিস্তিনে ফিরে আসারও আহ্বান জানান। তিনি অভিযোগগুলো নিরসনেরও আহ্বান জানান। সেই কারণেই তাকে ইহুদি সন্ত্রাসী সংস্থা স্টার্ন গং দ্বারা হত্যা করা হয়েছিল। ইসরায়েলি সরকার খুব ভালো করেই জানত হত্যাকারী কে, অথচ কাউকেই গ্রেফতার করা হয়নি। সময়ের সাথে সাথে ভ্যাগান এবং শামির বিশ্বাসযোগ্য নায়ক হয়ে ওঠেন এবং পরে ইসরায়েলি সরকারের প্রধান এবং প্রধানমন্ত্রী হন। ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও রক্তপাত বাড়ার সাথে সাথে ইহুদিদের ইসরায়েলে আগমন ঘটে। ব্রিটিশ হাউস অফ কমন্সের কমিটি একটি ঘোষণা দিয়েছে ফিলিস্তিনে পৌঁছার জন্যে বিপুল সংখ্যক ইহুদি পূর্ব ইউরোপ থেকে জার্মানির আমেরিকান জোনে পাড়ি জমিয়েছে। এটি একেবারে স্পষ্ট যে অত্যন্ত উচ্চ ক্ষমতা ও বিত্তশালী গোষ্ঠী যথেষ্ট প্রভাবময় সংগঠিত আন্দোলনের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া মার্কিন সিনেটের একটি কমিটিকে যুদ্ধ তদন্তের জন্য ইউরোপে প্রেরণ করা হয়েছিল।
তারাও জানিয়েছে পূর্ব ইউরোপ থেকে ইহুদিদের জার্মানিস্থ মার্কিন জোনে স্থানান্তরিত করা একটি সুচিন্তিত পরিকল্পনা, যার জন্যে আমেরিকান যুক্তরাষ্ট্রের কয়েকটি গোষ্ঠী এবং সংস্থা তহবিল সরবরাহ করেছে। এটি লক্ষণীয় যে এই প্রত্যাবাসনটি রাশিয়ার ব্যবস্থাপনার পূর্ব ইউরোপ এবং খোদ রাশিয়ার মধ্যে থেকেই হয়েছিল, যা চার্চিলের মতে আয়রন কার্টেন বা লাল পর্দা দ্বারা হয়েছিল, যেখান থেকে একটি মাছিও এদিক ওদিক যেতে পারত না, বরং আমেরিকান এবং তাদের মিত্ররা জনগণকে পেছনে ঠেলে দিচ্ছিল। এত কঠিন সময়ে রাশিয়া এবং পূর্ব ইউরোপ থেকে আসা হাজার হাজার ইহুদিদের দেশত্যাগ সুস্পষ্ট প্রমাণ যে এটির পক্ষে লন্ডন, মস্কো ও ওয়াশিংটনের সম্পূর্ণ সমর্থন ছিল, কেননা অনুমতি ব্যতীত কেউ সোভিয়েত ইউনিয়ন ছাড়তে পারত না। অথচ সেখানে আয়রন কার্টেন ইহুদিদের ফিলিস্তিনে যেতে উন্মুক্ত ছুটি দিয়ে দেয়। 1946 ও 1947 সালে শীর্ষে পৌঁছিয়ে যায় জায়নিস্ট সন্ত্রাসবাদ। ইহুদি সন্ত্রাসীরা ব্রিটিশ সেনাদেরও ছাড়েনি। হাজার হাজার ব্রিটিশ সেনাকে প্রথম বিশ্বযুদ্ধে যাদেরকে ফিলিস্তিনে আনা হয়েছিল তারা আক্রমণ করেছিল। এমনকি ঘুমন্ত অবস্থায়ও কাউকে কাউকে তাদের চিরন্তন বাড়িতে প্রেরণ করা হয়েছিল, কিংবা বিস্ফোরণে তাদেরকে বিভিন্নভাবে হত্যা করা হয়েছিল। এক বাগানে 2 জন ব্রিটিশ কর্মকর্তাকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছিল। 1946 সালের জুলাইয়ে জেরুজালেমের কিং দেয়াদ হোটেলটি উড়িয়ে দেওয়া হয়েছিল। যে সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছিল তারা খুব ভালো করেই জানত সেই সময়টি শুধুমাত্র ব্রিটিশ সেনা নয়, বরং অজ্ঞাত 20 জন ইহুদি এবং 40 জন মুসলমান এই হোটেলে কাজ করছিল। বোমা ফেলার 9 মিনিট আগে হোটেলটিতে একটি ফোন কল এসেছিল, যেখানে ব্রিটিশ কমান্ডারকে এলাকাটি খালি করার হুমকি দেওয়া হয়েছিল, যা এখনও খালি করা হয়নি। ব্রিটিশরা বিশ্বাস করে বসেছিল যে অঞ্চলটি পুরোপুরি নিরাপদ। এর আগেও এরকম টেলিফোন কল এসেছিল। প্রথম নজরে এটি নির্বোধের কাজ বলে মনে হতে পারে, তবে লক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ যে জায়নবাদীরা তাদের একই জাতি ও ধর্মের সহযোদ্ধাদেরও জানায়নি যারা ভবনে কাজ করছিল, যাতে গোপন পরিকল্পনার মাধ্যমে এই অভিযানের সাফল্যকে সম্ভব করা যায়। এই হামলায় 80 জনেরও বেশি ব্রিটিশ, ইহুদি ও মুসলমান নিহত হয়। এভাবে জায়নবাদী নীতি প্রয়োজন চরমপন্থায় যেতে বাধ্য করে। এর নিদর্শন গোটা বিশ্ব প্রত্যক্ষ করে। ক্রমবর্ধমান সন্ত্রাসবাদের ফলে লক্ষ লক্ষ রাশিয়ান ইহুদির প্রত্যাবর্ষণ হওয়া, খোদ ব্রিটেনের উপর ক্রমবর্ধমান জায়নবাদী চাপ এবং মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যানের তীব্র চাপের মুখে ব্রিটিশরা ইহুদিদের চাপকে মেনে নিতে বাধ্য হয় এবং তাদের ম্যান্ডেট শেষ করে ফিলিস্তিনকে জাতিসংঘের হাতে তুলে দেয়। 29শে নভেম্বর 1947 সালে ফিলিস্তিনকে 2টি স্বতন্ত্র রাজ্যে বিভক্ত করার পরামর্শ দেওয়া হয়েছিল। 1947 সালের 1 অক্টোবর জাতিসংঘে মুসলিমেরা এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে। তাদের 2000 বছরেরও পুরনো জন্মভূমি ছেড়ে যাওয়া তাদের পক্ষে ছিল অগ্রহণযোগ্য। ফিলিস্তিন বিভক্তির পরিকল্পনা শেষ পর্যন্ত যখন জাতিসংঘে উপস্থাপন করা হয়েছিল, তখন ইসরায়েলের প্রতিষ্ঠা সম্ভব করার লক্ষ্যে 54%-এরও বেশি অঞ্চল ইহুদিদের দেয়া হয়। সবচেয়ে মজার বিষয় হলো, যখন জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় ব্যক্তিগত সম্পত্তি সমীক্ষা করা হলো, তখন দেখা গেল নাগরিকত্বের মালিকানাধীন 93% জমি ফিলিস্তিনিদের। এটি জাতিসংঘের জরিপের প্রতিবেদনে বলা হয়েছে। তবে জাতিসংঘের সবচেয়ে অবাক করা পরামর্শ হল 93% মালিকানা এবং 70% জনগোষ্ঠীর সম্পূর্ণ মুসলমানদের মাত্র 40% অঞ্চল দেয়া হয়, আর জায়নবাদীদের দেয়া হয় 54% অঞ্চল। প্রায় সমস্ত ভালো ও আবাদি জমি দেয়া হয় ইহুদিদের, বিশেষত ভূমধ্য সাগরের পার্শ্ববর্তী সবুজ উর্বর জমিগুলো তাদের দেয়া হলো, যদিও এই জমিগুলো বহু প্রজন্ম ধরে আরবদের মালিকানাধীন। তাদের পূর্বপুরুষেরা তাতে চাষ করত এবং সেখানকার ফসল ছিল এই অঞ্চলের প্রধান রফতানি। এছাড়াও নাজেফের মরুভূমিটিও জাতিসংঘের বিভাজন পরিকল্পনায় জায়নবাদীদের দেয়া হয়, অথচ বেশিরভাগ আরব বেদুইন উপজাতি এখানে বাস করত। এখানে ইহুদি আরব আনুপাতিক হার ছিল 10,000/475। একইভাবে ফিলিস্তিনে উৎপাদিত বেশিরভাগ গম ও ভুট্টা আসত এখান থেকে। অন্যদিকে জাইতুন ও সারাস, যা একটি মরুভূমির ফল, এও এই অঞ্চল থেকে উৎপাদিত হতো। এত কিছুর পরেও ইসরায়েল বলে চলেছে ইসরায়েল সেটাই যা নাজেফের মরুভূমিকে একটি উর্বর ও সুন্দর বাগানে পরিণত করেছে। ডিমলে দ্য প্যালেস্টিনিয়ানস। এক পর্যায়ে জায়নবাদী প্রচার প্রোপাগান্ডা সারা বিশ্বের মানুষের চোখে ধুলো দিয়ে ফেলে।
যখন জাতিসংঘ ফিলিস্তিনকে বিভক্ত করার চেষ্টা করছিল, তখন জায়নিস্টেরা সম্মিলিত তদবির শুরু করে। আরবদের লবি গঠনের উপায়ে অভাব ছিল এবং মিথ্যাচারের শিল্পের সাথে তারা ছিল অপরিচিত। যখন পরিকল্পনাটির ব্যাপারে প্রথম ভোট হয়েছিল, তখন তা প্রয়োজনীয় সংখ্যক ভোট পেতে ব্যর্থ হয়। পরের কয়েকদিনের মধ্যে মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান এবং মার্কিন প্রশাসন অন্যান্য দেশের উপর এতটা চাপ চাপিয়ে দিয়েছিল যে বেশিরভাগ ভোট যেগুলো বিরত ছিল বা যেই দেশগুলোর ভোট ছিল না, তাদের বেশিরভাগ ভোট হয়ে যায় হ্যাঁ। আবার যেই সব দেশ পরিকল্পনার বিরুদ্ধে ভোট দিয়েছিল, তাদের বিরত থাকতে উৎসাহিত করা হলো। তৎকালীন মার্কিন প্রতিরক্ষা সচিব জন ফরেস্টাল বলেছিলেন, আমেরিকা তখন অন্য জাতির উপর অসহনীয় মাত্রায় চাপ দেওয়ার জন্য দোষী। ইতিহাসবিদ জে ব্রুয়ার ভালি বলেছেন, জায়নবাদীরা যদিও কূটনৈতিক যুদ্ধে জয় হয়েছে, তবে আবেগের অতিসাহ্যে বাইবেল ও তাওরাতের ভবিষ্যৎবাণীগুলোর পুনরাবৃত্তি করা ছাড়া তাদের কাছে কোনো প্রমাণ বা যুক্তি নেই। তবে যেহেতু আরবেরা পুরো ভূখণ্ডটির দাবি করেছিল, সেখানে জায়নবাদীরা একটি সমঝোতার কথা বলেছে। এছাড়া জাতিসংঘের বেশিরভাগ দেশ ন্যায় বিচারের ভিত্তিতে সিদ্ধান্তের বিষয়ে কথা বলেছিল। এমতো অবস্থায় আরবদের কথাকে সম্পূর্ণ ভুল বোঝানো হচ্ছিল। এইদিকে জায়নবাদীরা ফিলিস্তিনিদের অর্ধেক জমি মেরে দেয়া ছিল একটি ভালো সমঝোতা, কারণ তাদের যে জায়গা দেওয়া হয়েছিল সেই জমির মালিক তারা কখনোই ছিল না। অর্থাৎ যেই জমির মালিক তারা নয়, যদিও সেখান থেকে 54% জমি তারা পেয়ে যায়, তা তো একটি ভালো সমঝোতাই। এটা ছিল এক শয়তানি পরিকল্পনা, যা খুব চাতুরতার সাথে প্রণয়ন করা হয়েছিল। সবচেয়ে বড় প্রতারণা ছিল যখন ইসরায়েল রেজুলেশনের চেয়েও বেশি অঞ্চল দখল করল। তখন কিছু মহল 1948 সালের রেজুলেশন অনুযায়ী পেছনে সরে আসতে বলেছিল। সেই সময় বনি ইসরায়েলের প্রথাগত ব্যাখ্যার কথা উল্লেখ করে ইসরায়েলি রাষ্ট্রদূত বলেছিলেন, যেহেতু খসড়াটি অতীতে ছিল, যদি তা বাস্তবায়ন না করা যায় তবে এটি স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে। যেহেতু জাতিসংঘের সুপারিশ থাকা সত্ত্বেও ফিলিস্তিনের সহিংসতা বাড়তে থাকে, তাই জাতিসংঘ সমস্ত সুরক্ষা সুপারিশ স্থগিত করার চেষ্টা করে। ট্রুম্যানও ইহুদিবাদী সন্ত্রাসবাদে বিরক্ত হয়ে ইসরায়েলের প্রতি নীতি পরিবর্তনের ইঙ্গিত দেন। গুজব ছড়িয়ে পড়তে শুরু করে যে প্রাক্তন ব্রিটিশ নেতৃত্বাধীন ম্যান্ডেট সিস্টেম পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এতে প্রধান ভূমিকা পালন করবে। এই সময়ে জায়নিস্টেরা বুঝতে পারে, এটি যদি ঘটে থাকে তবে ইসরায়েলের বিষয়টি চিরদিনের জন্য ধূলিসাৎ হয়ে যেতে পারে। সুতরাং কোনো দেরি না করেই তারা সন্ত্রাসবাদের ক্রিয়া কার্যকলাপ বহুগুণ বাড়িয়ে দেয়। একটি সুচিন্তিত পরিকল্পনার আওতায় অসহায় আরবেরা ডুবে যায় যুদ্ধে। তবে 1939-এর হোয়াইট পেপার প্রকাশের পরে প্রথমেই অস্ত্র সমর্পণের মাধ্যমে নিরস্ত্র করা হয়। এরপর আসন্ন একতরফা যুদ্ধে যা ঘটেছিল তা এইরূপ। ইহুদি সন্ত্রাসবাদী সংগঠন আরগান এবং লিহি গ্যাং দির ইয়াসিন নামক গ্রামে আক্রমণ করে বসে। সেখানে তারা যা পেয়েছে তাই ছুরি দিয়ে কেটে ফেলেছে। 2.5 শতাধিক আরব মুসলমান, যার বেশিরভাগ মহিলা ও শিশু, কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সূত্র টাইম ম্যাগাজিন। সন্ত্রাসবাদের এই কঠোর আস্ফালনের ফলে ফিলিস্তিনিরা বুঝতে পেরেছিল তারা যদি তাদের জমি ছেড়ে না যায় এরপর কি হবে। তাই কয়েক হাজার মানুষ বাদ দিয়ে কয়েক মিলিয়ন আরব প্রতিবেশী আরব রাজ্যে পাড়ি জমান। হিংস্রভাবে হত্যা খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়ায়। লোকেরা যখন জানতে পারল যে আরগানের অর্থাৎ কুখ্যাত ইহুদি সন্ত্রাসী সংগঠনের দুশ্চরিত্র সদস্যরা মূলত আরব খ্রিস্টান গ্রামগুলোতে পৌঁছচ্ছে, তখন বহু সংখ্যক লোক একটি গির্জায় আশ্রয় নিয়েছিল এবং স্থানীয় সন্ন্যাসীকে অনুসরণ করেছিল। সাদা পতাকা সহ দাঁড়ানো ছিল, এটা বোঝানোর জন্য যে তাদের কাছে অস্ত্র নেই এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছেও তাদের নেই। দির ইয়াসিন কোনোভাবেই সামরিক ঘাঁটি ছিল না, বরং এই গ্রামের খ্রিস্টানদের ইহুদিদের সাথে ছিল সুসম্পর্ক। গ্রামটি ছিল হাইফায় অবস্থিত, অথচ ইহুদি সন্ত্রাসীরা এসব কিছুই ভাবল না। না গির্জা, না ঘর, না শান্তির লক্ষ্যে সাদা পতাকা। তারা নারী ও শিশুদের উপর নির্মম গণহত্যা চালালো। তাদের রক্তের তৃষ্ণা তখনই নিবারণ হলো যখন মৃতদেহ ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। এই হত্যাকাণ্ড শুধু একটি উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল, সেটা হলো স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর মনে ভীতির সঞ্চার করা। পরের দিন উপস্থাপিত হওয়া রেড ক্রসের প্রতিনিধি জাক্স ডি রেইনিয়ারকে ইসরায়েলিরা জানায় তারা এলাকাটি সাফ করেছে। তারা মেশিন গান, গ্রেনেড এবং অবশেষে ছুরির ব্যবহার করত। অনেকেই দেখতে পেল 250 জন পুরুষ ও মহিলাকে হত্যা করা হয়েছে। ধর্ষণ করা হয়েছে যুবতীদের
একজন গর্ভবতী মহিলাকে মারাত্মকভাবে মারধর করা হয় এবং তার পেটে ছুরিকাঘাত করা হয়। একটি কিশোরী একটি ছোট শিশুকে বাঁচানোর চেষ্টা করার সময় তাকে গুলি করে হত্যা করা হয়। ডিম্বলে, দ্য প্যালেস্টাইনিয়ান্স, পেজ 80। জাতিসংঘের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রিচার্ড কার্টিংয়ের মতে পুরো অঞ্চলের লোকজনকে যথারীতি কেটে ফেলা হয়েছে। তাদের কানের কর্তৃত কিছু অংশ ইসরায়েলি সেনাদের পোশাকের সাথে লেগে থাকতে দেখা গেছে। সেখানে মেয়ে ও শিশুদের কানের দুলও ছিল, যা ক্লিন আপ অপারেশনের সময় টুকরো টুকরো হয়ে গেছে। কার্টিং আরও উল্লেখ করেছেন, হগান্না, যিনি তখন আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের আর্মি ছিলেন, আরগানকে দেয়া একটি গোপন বার্তায় দেখা গেছে তিনি লিখেছেন, দির ইয়াসিন আমাদের প্ল্যানের প্রথম অংশ। যতক্ষণ না আপনারা এটির উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন ততক্ষণ আপনারা যেভাবেই এটি পদানত করবেন তাতে আমাদের আপত্তি নেই। ডিম্বলে, দ্য প্যালেস্টাইনিয়ান্স, পেজ 80। এর খুব অল্প সময়ের পরে ভিগেইন নিজেই তার অতীত স্বীকার করে বলেছেন, অবশ্যই গুজব বানিয়ে আরবদের সন্ত্রস্ত করার একটি সফল পরিকল্পনা ছিল যে এই জাতীয় আরও ঘটনা ঘটতে পারে। এত বেশি সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হবে যে তারা তাদের ভূমি ছেড়ে পালিয়ে যাবে। হিস্ট, দ্য গান অ্যান্ড দ্য অলিভ ব্রাঞ্চ। যদিও দির ইয়াসিনে জায়নবাদী আক্রমণ ছিল একটি মারাত্মক অমানবিক ট্র্যাজেডি, কিন্তু পুনরায় এমন আক্রমণের হুমকি কেবল হুমকিই ছিল না। যারা এই হুমকি এবং সন্ত্রাসবাদের কাজ চালিয়েছিল তাদের সবচেয়ে বড় এবং সফল কৌশলটি ছিল পেট্রোল দিয়ে পূর্ণ ড্রামে আগুন ধরিয়ে দেয়া। এই ঘুরতে থাকা ব্যারেল আরবদের পাড়ায় গিয়ে সর্বনাশ ঘটাত। এই বোমাগুলোকে বলা হতো ব্যারেল বোমস। এগুলো সাধারণত ঘনবসতিপূর্ণ এলাকা এবং দোকানপাটে নিক্ষেপ করা হতো, যার ফলে হারিয়ে যেত অগণিত জীবন এবং সম্পদ। ডিম্বেলবে, দ্য প্যালেস্টাইনিয়ান্স, পেজ 89। জায়নবাদীদের অন্ধকার ইতিহাস এবং ইসরায়েলের ভিত্তি। এখানে ইসরায়েলের প্রতিষ্ঠা 1948 এবং এই জায়নিস্ট রাষ্ট্রের জন্য গৃহীত অপকৌশলগুলোর বর্ণনা করা হবে। জায়নিজমের দুই মুখ। জায়নিস্টের দুটি মুখ রয়েছে। একটি হলো জনসাধারণের প্রদর্শনের জন্যে, এটি খুবই নরম হৃদয় এবং রাজনৈতিক হাসিতে পূর্ণ। দ্বিতীয়টি হলো পাষণ্ড ও ভয়ানক দিক, যা গোপনীয় এবং বিশ্ববাসী থেকে আড়ালে রয়েছে। এই সত্যটি বর্ণনা করা খুব দরকারি হবে যে থিওডর হার্জেল, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ জায়নবাদী রাজনীতিবিদ এবং প্রথম শ্রেণীর জায়নবাদী রাষ্ট্রের জন্য সর্বাধিক পদ্ধতিগত প্রচেষ্টা শুরু করেছিলেন, তার বক্তব্য আমাদের কাছে রয়েছে। তার বইগুলো পড়ুন এবং তার ব্যক্তিগত ও জনমত দেখুন, যা তিনি সর্বত্র প্রকাশ করেছিলেন। তিনি তার দ্য জুইস স্টেট নিবন্ধে তার মনে যে পদ্ধতিটি ছিল সেই সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, জায়নিস্টদের পরিকল্পনা হল বর্বরতার মাঝে সভ্যতা ও সংস্কৃতির একটি শাখা প্রতিষ্ঠা করা। হিস্ট, দ্য গান অ্যান্ড দ্য অলিভ ব্রাঞ্চ, পেজ 15। হার্জেল এবং তার বন্ধুরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রতারণা করেছিল যে স্থানীয় আরব জনগোষ্ঠীর অধিকার ও স্বাধীনতার সাথে আপোস করা হবে না। হার্জেল তার আরও একটি প্রবন্ধে 1902 খ্রিস্টাব্দে আলটি নিউল্যান্ড অর্থাৎ ওল্ড নিউল্যান্ডের এমন একটি মানচিত্র আঁকেন যেখানে ফিলিস্তিনে একটি জায়নিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠার সুবিধার কথা উল্লেখ করা হয়। এতে তিনি লিখেছেন, আরবেরা আমাদের নতুন বন্ধু হয়ে উঠবে এবং খোলা বাহুতে আমাদের সাথে যোগ দেবে। তারা অত্যন্ত আনন্দ বোধ করবে যে জায়নবাদীরা তাদের জন্য আধুনিক বিশ্বের সমস্ত উপাদান নিয়ে আসছে। তারা ম্যালেরিয়ায় পূর্ণ একটি জলাভূমি এবং একটি অনুর্বর মরুভূমিকে একটি মনোরম বাগানে পরিণত করবে। হিস্ট, দ্য গান অ্যান্ড দ্য অলিভ ব্রাঞ্চ, পেজ 16। এই ছিল তার পার্থিব চিন্তা ভাবনাগুলো জনগণের সামনে প্রকাশ করার নিদর্শন। তবে তার নিজস্ব ডায়েরি, যেখানে তিনি তার ব্যক্তিগত মতামত উল্লেখ করেছেন এবং যা সম্পর্কে তিনি কখনো ভাবেননি যে কোনো সময় এটি জনসাধারণের দৃষ্টিতে চলে আসবে এবং এই গোপন ডায়েরিটি ছাপা হবে, তাতে দেখা যায় তার চিন্তা ভাবনা ছিল আলাদা। এই বইয়ের নাম দ্য কমপ্লিট ডায়েরিজ অফ থিওডর হার্জেল। এই ডায়েরিতে তিনি ইসরায়েলের প্রতিষ্ঠার প্রকৃত উদ্দেশ্য উল্লেখ করেছেন। তিনি পর্যায়ক্রমে ইসরায়েল প্রতিষ্ঠার জন্য তার পরিকল্পনার রূপরেখা দিয়েছেন এভাবে: 1. ইহুদিদের অনুকূল পরিবেশ তৈরি করার লক্ষ্যে একটি ইউরোপীয় শক্তির পূর্ণ স্পন্সরশিপের কথা তিনি উল্লেখ করেছেন। এর পদ্ধতি হল স্পন্সরশিপ পাওয়ার উদ্দেশ্যে ইহুদিরা নিজেদের সম্পদ ও সংবাদ মাধ্যম অর্থাৎ মিডিয়া ব্যবহার করবে। 2. হার্জেল আরব ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে, বিশেষত ইউরোপীয় বড় শক্তিগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির উপর জোর দেয়। 3.
ইউরোপীয় সরকারগুলোকে পরাধীন করার জন্য তাদের গুপ্তচর নেটওয়ার্কগুলোতে অনুপ্রবেশ করা এবং তাদের নেটওয়ার্কগুলোর শক্তি প্রদর্শন করা জরুরি, যা সারা বিশ্বে, বিশেষত ইউরোপে দ্রুত পরিচালিত হচ্ছে। এই ক্ষেত্রে তিনি একটি চমৎকার কথা বলেছেন। একটি নতুন ইউরোপীয় যুদ্ধ জায়নিজমের পক্ষে খুব উপকারী হবে। হার্জেল আরও লিখেছেন, কেবল ইচ্ছে দ্বারা জায়নিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে না। তার ডায়েরিতে তিনি যুক্তি দিয়েছেন যে জায়নিস্ট রাষ্ট্র কেবল তখনই সম্পূর্ণ হতে পারে যখন তারা স্বয়ংসম্পূর্ণ হবে এবং অন্যকে পিষিয়ে ফেলার মতো শক্তি অর্জন করবে। সঙ্গে সঙ্গে স্থানীয় অর্থাৎ ফিলিস্তিনি মুসলমানদের সেখান থেকে বহিষ্কার করার চেষ্টা করবে। এটি লক্ষণীয় যে এই লোক প্রথম বিশ্বযুদ্ধের আগেই মারা গিয়েছিলেন এবং এই ডায়েরি সম্ভবত 1900 সালে লেখা হয়েছিল। তিনি লিখেছেন, আমরা সেখানকার দারিদ্রতার নিষ্পেষিত জনগোষ্ঠীকে গোপনে পার্শ্ববর্তী সীমান্তে পুশ ইন করার চেষ্টা করব এবং এই উদ্দেশ্যে তাদেরকে আশপাশের রাজ্যে চাকরি এবং অন্যান্য সুযোগ সুবিধার ব্যাপারে প্রলুব্ধ করব। তবে তাদের ফিলিস্তিনে কাজ করার অনুমতি দেয়া হবে না কিংবা তাদের কর্মসংস্থান অসম্ভব বানিয়ে দেয়া হবে। দ্য কমপ্লিট ডায়েরিজ অফ থিওডর হার্জেল, ভলিউম 1, পেজ 343। পরে 1940-এর দশকে জোসেফ হিটস, যিনি জায়নিস্ট প্রত্যাবাসনের দায়িত্বে ছিলেন, একই কথা পুনরাবৃত্তি করেছিলেন। আমাদের মধ্যে এটি খুব স্পষ্ট হওয়া উচিত যে ইসরায়েলে উভয় পক্ষের জন্য কোনো স্থান নেই। এখানে যদি এত বেশি আরব থাকে তবে আমরা কখনোই আমাদের স্বাধীনতার প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাব না। আমরা এখান থেকে সমগ্র আরব জনগণকে উচ্ছেদ করব এবং এটি করতেই হবে। এমনকি একটি গ্রাম বা একটি গোত্র বাকি থাকতে পারবে না। হিস্ট, দ্য গান অ্যান্ড দ্য অলিভ ব্রাঞ্চ, পেজ 130। ইসরায়েল প্রতিষ্ঠার জন্য জায়নবাদীদের দুটি যুদ্ধ। 1. মুসলমানদের গণহত্যা। ফিলিস্তিনি আরবদের গণহত্যার ক্ষেত্রে কিভাবে ইহুদি সন্ত্রাসবাদ নির্মমতার আশ্রয় নিয়েছে তার অনেক উদাহরণ রয়েছে, যার লক্ষ্য একটি জায়নিস্ট রাষ্ট্রের জন্য জায়গা তৈরি করা। আল মানারা গ্রামটি পুরোপুরি উচ্ছেদ করা হয়। জায়নিস্ট বাহিনী মুসলমানদের সমস্ত বাড়িঘর উড়িয়ে দেয় এবং ফিরে না আসার হুমকি দেয়। একইভাবে আরেকটি আরব গ্রাম নাসরুদ্দিন, যার প্রতিটি ঘর ভেঙে ফেলা হয়েছিল, পুড়িয়ে ফেলা হয়েছিল এবং তারপর সম্পূর্ণ ধ্বংস করা হয়েছিল। একইভাবে রোমায় হাগান্না সবাইকে বলেছিলেন, লেবাননে পালিয়ে যাও বা মরতে প্রস্তুত হও। 1948 সালে হাগান্না কর্তৃক আক্রমণকালে হাইফা ও টাইবেরিয়াস শহরের পুরো আরব জনগোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে যায়। আইনেজ জেটিয়াম গ্রামে সবাইকে একত্রিত করা হয়েছিল এবং একজনকে বেছে বেছে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। বেশ কয়েকজন নারীকে মারধর করা হয়েছিল। এই সময় 37 জন যুবক ও শিশু শহীদ হয়েছেন। 29 অক্টোবর 1948 সালে ইসরায়েলি যুদ্ধবিমান সাফসাফ গ্রাম বোমা মেরে উড়িয়ে দেয়। সৈন্যরা গ্রামে প্রবেশ করে তারা স্থানীয়দের মাঝে গণহত্যা চালায়। ইসরায়েলের অনেক সৈন্য মিলে 4 জন যুবতী কন্যাকে তাদের পরিবারের সামনে গণধর্ষণ করে, তারপর 20 জনকে অন্ধ করে একে একে গুলি করে হত্যা করে। 1948 থেকে 49 সালে যখন জায়নবাদী আক্রমণের সংবাদ ছড়িয়ে পড়ে এবং ফিলিস্তিনিরা এই ব্যাপারে জানতে পারে, তখন ইসরায়েলিরা তাদের নীতি পরিবর্তন করে। পরে প্রতারণার একটি নতুন সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়। ইসরায়েলি সেনাবাহিনী স্থানীয় রেডিও স্টেশন এবং ট্রাকের উপর বিশাল মেগাফোন লাগিয়ে মুসলিম নেতাদের মাধ্যমে আরবিতে ঘোষণা করায়, আল্লাহর নামে প্রাণ বাঁচাতে পালিয়ে যাও। দিম্বেল বে, দ্য প্যালেস্টাইনিয়ান্স, পেজ 80। স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি সরকারিভাবে বলা হচ্ছে মুসলিম নেতারা স্থানীয় আরব জনগণকে তাদের সম্পত্তি ছেড়ে যুদ্ধাহত অঞ্চল ছেড়ে পালানোর পরামর্শ দিয়েছিল। অথচ ফিলিস্তিনের লেখক ওয়ালিদ গালিল এবং আরব রেডিও এবং রিপোর্টসমূহ তদারকিকারী জাতিসংঘের কমিটির সদস্য এরস্কাইন চাইল্ড সহ অনেকেই বলেছে, ফিলিস্তিনের মুসলিম নেতারা ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর ছেড়ে যাওয়ার বিষয়ে বিন্দু পরিমাণ কথাও বলেনি। উল্টো বিভিন্ন সূত্রে উল্লেখ হয়েছে যা এটি প্রমাণ করে যে ফিলিস্তিনের আরব জনগণকে বলা হয়েছিল ফিলিস্তিন ছেড়ে যাওয়ার দ্বারা তাদের বসতভিটা হাতছাড়া হবে এবং ফিলিস্তিনের লক্ষ্য ক্ষতিগ্রস্ত হবে। উলফসন, পোর্ট্রায়াল অফ দ্য প্যালেস্টাইনিয়ান্স, পেজ 17। 1950 সাল থেকে এমনকি জায়নিস্টেরাও এই কথা উল্লেখ করেছে। যখন ইসরায়েল সরকার ফিলিস্তিনি শরণার্থীদের বিষয়ে এই নীতি গ্রহণ করেছিল যে যারা চলে গেছে তারা চলে গেছে, অর্থাৎ ফিলিস্তিনের মুসলমানেরা যারা এখনও ইউএন স্পন্সর্ড ত্রাণ শিবিরে বাস করছে এবং ফিলিস্তিন ছেড়ে পালিয়ে গেছে, তারা ফিলিস্তিন ছেড়ে যাওয়ার সময় সন্ত্রাসী আক্রমণে আতঙ্কিত হয়েছিল
এখন তাদের ফিরে আসতে দেয়া হবে। এই সময়টিতে ইসরায়েলি সরকার বলেছিল, শরণার্থীদের ইস্যু একটি আন্তর্জাতিক বিষয় যার সাথে ইসরায়েলের প্রতিষ্ঠার কোনো সম্পর্ক নেই। 2. মিথ্যা প্রচার। জায়নবাদী আন্দোলনের শুরু থেকেই এর সবচেয়ে বড় শক্তি ছিল অ্যান্টিসেমিটিজম, যার অর্থ ইহুদিবাদ বিরোধী বা ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা। তবে এর আসল অর্থ হল ইসরায়েলের ছেলে বা ইহুদিরা জেলন্ট বা নন ইহুদিদের সাথে থাকতে পারবে না, কারণ সেখানে তাদেরকে কুসংস্কার, নিপীড়ন ও ঘৃণার লক্ষ্যবস্তু বানানো হবে। এই কারণেই ইহুদিদের নিজেদেরই বিচ্ছিন্ন করতে হবে। ঠিক যেমনটি ব্রিটেন ইন ব্রিটিশ, অর্থাৎ ব্রিটেন থেকে ব্রিটিশদের, ডক্টর ওয়াইজম্যান এই কথাটি বলেছিলেন। কারণ ইহুদিবাদী আন্দোলনের সবচেয়ে বড় সমস্যা ছিল এত পরিমাণ ইহুদিকে সমবেত করা হবে যারা কেবল এই উদ্দেশ্যে তাদের অর্থ বিতরণ করে ক্ষান্ত হবে না, বরং তাদের ইসরায়েলে স্থানান্তরিত হতে রাজিও হবে। ইহুদিবাদী নেতারা একাধিকবার এই উদ্দেশ্যে সাধারণ ইহুদিদের উপর চাপ ও সন্ত্রাসবাদী কৌশল ব্যবহার করেছেন, যাতে তাদের নিশ্চিত করা যায় যে ইহুদি জনসংখ্যা ফিলিস্তিনি জনসংখ্যার চেয়েও বেশি এবং ইহুদিদের জন্মহারও খুব বেশি। 1945 সালে মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট প্রস্তাব করেছিলেন, আমেরিকানদের সাথে থাকা পশ্চিমা ইউরোপীয় দেশগুলো হলোকাস্টের ক্ষতিগ্রস্তদের যুক্তরাষ্ট্র ও ইউরোপের জন্যে 1 লক্ষ ভিসা দেবে। হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া বেশিরভাগ ইউরোপীয় ইহুদি মধ্যপ্রাচ্যে অর্থাৎ ইসরায়েলে যেতে চাননি এবং তাদের জায়নবাদীদের সাথে কোনো যোগসূত্র ছিল না। তবে জায়নিস্টেরা তাৎক্ষণিকভাবে এই পরিকল্পনাটির, অর্থাৎ ইউরোপীয় ইহুদিদের আমেরিকান ভিসা দেওয়ার পরিকল্পনাটি কঠিন সমালোচনা করে। তারা কমপক্ষে 3 লক্ষ লোককে ইসরায়েলে প্রেরণের জোর দাবি জানায়। এইদিকে মার্কিন কংগ্রেসের উপর চাপ দেওয়া হয়েছিল যে কেবল 20,000 ইহুদিকে মার্কিন ভিসা দেওয়া হবে এবং অন্য সমস্ত ইহুদিদের ইসরায়েলে চলে যাওয়ার ব্যাপারে জায়নবাদীদের সহায়তা করতে হবে। দিম্বেলবে দ্য প্যালেস্টিনিয়ানস, পেজ 84। 1950-এর দশকের গোড়ার দিকে ইসরায়েল থেকে ইহুদিদের প্রত্যাবর্ষণ ইসরায়েলের প্রত্যাবর্ষণকে ছাড়িয়ে যায়, যা জায়নিস্টদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক ছিল। ইসরায়েল সরকার এটিকে রোধ করতে এবং জনসংখ্যার অভাব পূরণের লক্ষ্যে আরব বিশ্বের দিকে মনোযোগ দেয়, বিশেষত ইরাকে, যেখানে 13 লক্ষ ইহুদি বাস করে। এখানকার ইহুদিরা তুলনামূলকভাবে সমৃদ্ধ ছিল এবং আরব জনগোষ্ঠীর সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করেছিল। এখানে তাদের দৃঢ় রাজনৈতিক খ্যাতিও ছিল। ইসরায়েলের প্রত্যাবর্ষণকে উৎসাহিত করবার জন্যে জায়নিস্টেরা 1990 থেকে 1991 সালের মধ্যে ইরাকের একটি ইহুদি পাড়ায় 3টি বোমা হামলা চালিয়েছিল এবং এটিকে সেমিটিক বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর কাজ হিসেবে ম্যাপিং করেছিল। বোমা বিস্ফোরণের পরপরই জায়নিস্টেরা তাদের ইসরায়েলে চলে আসার তাগিদ দিয়ে লিফলেট বিতরণ শুরু করে যে এটি তাদের বসবাসের সবচেয়ে নিরাপদ স্থান। দুর্বল পরিকল্পনা এবং তাড়াহুড়োর কারণে গোয়েন্দা প্রতিষ্ঠানগুলো এই জায়নবাদীদের দিকে মনোনিবেশ করে, যেই যুবকেরা এই বিস্ফোরণে জড়িত ছিল। তারা এই ব্যাপারে তদন্ত শুরু করেছিল। ইয়াহুদা তাজ্জাহ নামের এক অপরাধীকে তার সহযোগীদের সাথে গ্রেপ্তার করা হয়, যারা এই বোমা বিস্ফোরণের জন্য অর্থ প্রদান করার কথা স্বীকার করে। এই প্রমাণ ইরাকি কর্মকর্তাদের পক্ষে খুব কার্যকর বলে প্রমাণিত হয়েছিল। তবে জায়নবাদী প্রচার এতটাই প্রবল ছিল যে তারা ইরাকি সরকারের উপর খুব বেশি রাজনৈতিক চাপ প্রয়োগ করতে শুরু করে। বিশেষত আন্তর্জাতিক সম্প্রদায় থেকে ব্যাপক চাপ দেওয়া হয় এবং ইয়াহুদিদের ইরাক ত্যাগের আহ্বান জানানো হয়। স্বাভাবিকভাবেই কেবল ইসরায়েলের দরজাই তাদের জন্য খোলা ছিল। হিস্ট, দ্য গান অ্যান্ড দ্য অলিভ ব্রাঞ্চ, পেজ 155-164। এর থেকেও মর্মান্তিক ঘটনা এবং জায়নবাদী বর্বরতার উদাহরণ হল 1940 সালের নভেম্বরে প্যাট্রিয়া জাহাজ ডুবে যাওয়ার ঘটনা। এই সময় 252 জন ইসরায়েল ত্যাগী ইহুদি অভিবাসী সহ বেশ কয়েকজন ব্রিটিশ গণ্যমান্য ব্যক্তিকে ডুবিয়ে মারা হয়েছিল। 1968 সালে এই ঘটনা তেল আবিবের ইয়াদিওস অ্যাকিরোনোস পত্রিকায় ডক্টর হার্জেল রেসেনব্লি রিপোর্ট করেছেন। রেসেনব্লিম ছিলেন এই হামলাকারীর নির্দেশ দেওয়ার জায়নিস্ট অ্যাকশন কমিটির সদস্য। তিনি পত্রিকায় প্রকাশ করেন যে তিনি প্যাট্রিয়া জাহাজ আক্রমণের বিরোধিতা করেছিলেন, কিন্তু তার জবান বন্ধ করার জন্য তাকে হুমকি দেওয়া হয়েছিল এবং শারীরিক সহিংসতার শিকার করা হয়েছিল। এই অমানবিক কাজের পক্ষে মোশো শ্যারেট, যিনি ইসরায়েলি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, তিনি বলেছিলেন, আমাদের কখনো কখনো কয়েকজনের ত্যাগে অনেকজনকে বাঁচাতে হবে। এই ইয়াহুদিদের বলি দেওয়া হয়েছিল যাতে পুরো বিশ্বকে জানানো যায় যে ইয়াহুদিবাদ বিরোধী শক্তি অনেক বেশি এগিয়ে গেছে।
এই ইয়াহুদিবাদ বা অ্যান্টিসেমিটিজম ইয়াহুদিবাদী আন্দোলনের রক্তের অংশ এবং তাদের বেঁচে থাকার সহায়। ইহুদিরা তাদের বিরুদ্ধে বিশ্বজুড়ে বিদ্বেষের জন্য চিৎকার করে, তবে বাস্তবে ইসরায়েলকে স্থিতিশীল করতে বিশ্ববিদ্বেষ মুখ্য ভূমিকা পালন করেছিল। বিশ্ব জায়নিস্ট সংগঠন বা ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশনের সভাপতি ডক্টর নাহুন গোল্ডম্যান 1958 সালের 23শে জুলাই জেনেভা কংগ্রেসের ভাষণে বলেছিলেন, বর্তমানে ইহুদিদের প্রতি ঘৃণা হ্রাস পাওয়া একটি নতুন ঘণ্টা বাজিয়েছে। ইহুদিরা এখন সর্বত্র সমান নাগরিক। যদিও ইহুদি সম্প্রদায়ের পক্ষে এটি মঙ্গলজনক, তবে এটি আমাদের রাজনৈতিক জীবনে গভীর ক্ষতিকর প্রভাব ফেলেছে। একইভাবে ইসরায়েলের বৃহত্তম সমাজতান্ত্রিক দলের সংবাদপত্র দাভার পত্রিকার সম্পাদক লিখেছেন, যে ইহুদিরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এবং সারা বিশ্বে স্বাচ্ছন্দ্যে বসবাস করছেন, তিনি তাদের ফিরে আনতে চেয়েছিলেন। কিছু উদ্যমী অল্পবয়স্ক যুবকদের এই স্লোগান তোলা উচিত যে, ইহুদিরা তোমরা ইসরায়েলে ফিরে যাও। আরও এক চমকপ্রদ ঘটনা ঘটে যখন জার্মান সরকারের সদস্য ম্যালকিড গ্লিনওয়াল্ড স্বীকার করেছিলেন যে ইহুদি এজেন্সি, যা তৎকালীন জায়নবাদী প্রতিষ্ঠানসমূহের সবচেয়ে শক্তিশালী এজেন্সি ছিল, তারা নচ্ছিদের সাথে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা হাজার হাজার ইহুদিদের নির্বাসন ও ইহুদি শিবিরে সরিয়ে নেওয়ার প্রয়াসে আত্মঘাতী জার্মান নচ্ছি সরকারকে সহায়তা করবে। উদ্দেশ্য ছিল সুস্থ ইহুদিদের ইসরায়েলের জনসংখ্যা বাড়ানোর লক্ষ্যে ইসরায়েলে পাঠানোর অনুমতি দেয়া। পরে তাকে ক্ষমা করা হয়েছিল। তবে রুডলফ কাস্টনার নামে একজন ইহুদিকে দোষ দেয়া হয়। জার্মান সরকারের অন্যতম বৃহৎ নচ্ছি সদস্য অ্যাডলফ আয়াম্মান এটি লাইফ ম্যাগাজিনের একটি আর্টিকেলে স্বীকার করেছেন। ইসরায়েলি ঘাতক দল এবং বিদেশি মিডিয়া। এই ইস্যুতে আলোকপাত করার সর্বোত্তম উপায় হল ইসরায়েলি সরকার কিভাবে বিদেশি মিডিয়া এবং সাংবাদিকদের সাথে আচরণ করে, বিশেষত বিশেষ ইউনিট যা দিয়ে বিশেষ ব্যক্তিদেরকে হত্যা করানো হয়। ইন্তিফাদা শুরুর পর থেকে ইসরায়েলিরা ঝুঁকিপূর্ণদের নির্মূল করার লক্ষ্যে বিশেষ গোপন বাহিনী তৈরি করেছে। ফিলিস্তিন মানবাধিকার কেন্দ্র বা PHRC এবং কুইন্স বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক অ্যালিয়া জুরেইন এর প্রতিবেদন বলা হয়েছে, 1988 সালের পর থেকে তাদের বিশেষ গোপন বাহিনীর হাতে 75 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিশেষ বাহিনীর সদস্যরা আরবদের মতোই পোশাক পরিধান করে। তারা প্রতারণাপূর্ণ আলখাল্লা পরিধান করে নিশ্চিন্ত মনে নিরীহ শিকারের কাছে যায় এবং কাছে গিয়েই মেশিনগানের গুলি বর্ষণ করে। বারবার জিজ্ঞাসা করা হলে সামরিক মুখপাত্র বলেছিলেন, 1991 সালে নিহত 29 জনের মধ্যে মাত্র 7 জনের হাতে পিস্তল বা ছুরি ছিল। মিস্টার রিভিম অর্থাৎ আরব ছদ্মবেশে থাকা বাহিনীর হাতে তারা শহীদ হয়েছিলেন। তাদের মধ্যে কেবল 3 জনই যে কোনোভাবে প্রতিহত করার চেষ্টা করেছিলেন। এর মধ্যে অর্ধেকেরও বেশি 20 বছরেরও কম বয়সী। এই স্পেশাল ফোর্স ইসরায়েলীয় পাল্টা জবাবের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠে। তারা ছিল প্রতিরক্ষামন্ত্রী আইজ্যাক রবিনের তত্ত্বাবধানে, যিনি পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। যদিও ইসরায়েলি বাহিনী কর্তৃক অধিকৃত অঞ্চলগুলোতে এই বিশেষ বাহিনীর অস্তিত্ব স্বীকার করে, তবে তারা এটাও জোর দিয়ে বলে থাকেন যে তারা ডেথ স্কোয়াড নয়, বরং তাদেরকে ফিলিস্তিনি জনবসতিতে অনুপ্রবেশ করে ইন্তিফাদার সমর্থনকারী চরমপন্থী উপাদানগুলোর বিরুদ্ধে ক্র্যাক করার জন্য গঠিত হয়েছিল। এমনকি সেনাবাহিনী তা জনগণকে দেখানোর জন্য এমন ফিল্ম তৈরি করেছিল যে কিভাবে এই গোপন বাহিনী তাদের দক্ষতা দিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার করে। এই দলটি কিভাবে ফিলিস্তিনিদের নির্মম ও বর্বর আচরণের মাধ্যমে হত্যা করে তা ফিল্মে কোথাও দেখানো হয়নি। বিদেশি মিডিয়া এবং মানবাধিকার গোষ্ঠীর জন্য সম্পূর্ণ বিপরীত চিত্র প্রকাশ করেছে, যা ইসরায়েলি সামরিক প্রোপাগান্ডাকে ভেঙে চুরমার করে দিয়েছে। তারা অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড এবং গোপন শক্তির ক্রিয়াকলাপ বা কার্যকলাপ দেখিয়েছেন। CBS টিভি সেই টেপটি নষ্ট করতে বাধ্য হয়েছিল, যেখানে সৈন্যদের আক্রমণ করতে দেখা গিয়েছিল। এটি 1988 সালের একটি ঘটনা, অর্থাৎ সরকারি ঘোষণার 3 বছর আগে। অন্য একটি প্রেক্ষাপটে বিশেষ বাহিনী কী এবং তারা কিভাবে কাজ করে এই সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশের অপরাধে 1988 সালে 3 সাংবাদিককে রয়টার্স এবং ফিনান্সিয়াল টাইমস থেকে সামরিক বরখাস্ত করা হয়েছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন এক বিবৃতিতে এই অভিযোগগুলো অস্বীকার করে বলেছেন, এসব সম্পূর্ণ ভিত্তিহীন। যদিও 3 জন সাংবাদিককে পুনর্বহাল করা হয়েছিল, তবে রয়টার্সের সাংবাদিক স্টিভ ওয়াইজম্যান এর গাড়ি একটি বিস্ফোরণের যন্ত্রের আঘাতে ধ্বংস করা হয়েছিল। এদিকে ফিনান্সিয়াল টাইমসের সংবাদদাতা অ্যাড্রু হুইটলিকে আক্রমণ করা হয়েছিল এবং একজন অজ্ঞাত হামলাকারী দ্বারা তাকে মারাত্মক জখম করা হয়েছিল। জেরুজালেমে তার প্রতিবেদন জমা দেওয়ার পরই এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল।
গোপন বাহিনী যে মূলত ডেথ স্কোয়াড, বিষয়টি কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, যার মধ্যে খোদ ইসরায়েলি মিডিয়াও রয়েছে। যেমনটি ড্যানি রুবেস্টিয়েন 25 জানুয়ারি 1992 তারিখে ইসরায়েলি সংবাদপত্র হ্যারেটি ইস্যুতে উল্লেখ করেছেন। নিবন্ধনে তিনি উল্লেখ করেছিলেন, ইসরায়েলি সেনারা কেবল সন্দেহের জেরে সামরিক সদস্য না হলেও মোহাম্মদ আবিদ নামক এক যুবককে হত্যা করে। ইসরায়েলি লেখক মায়া রোজেনফেল্ড নিজেই 1989 থেকে 90 সময় ইসরায়েলি সেনাদের হাতে 18টি রাজনৈতিক হত্যাকাণ্ড গণনা করেছেন। অ্যাসোসিয়েশন অফ চিরিল রাইটস অফ ইসরায়েলের জন্য এই প্রতিবেদনটি তিনি প্রস্তুত করেছিলেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও জানুয়ারি 1990 সালে ফিলিস্তিনে রাজনৈতিক হত্যাকাণ্ড বেড়েছে বলে জানিয়েছিলেন। প্রতিবেদনটি এতদূর বলতে পেরেছে যে গত কয়েক বছর ধরে ইসরায়েলি সরকার দক্ষতার সাথে বিচার বহির্ভূত হত্যার নিন্দা ও উৎসাহ দিয়েছে, বিশেষত সেনাবাহিনীর মাধ্যমে হত্যাকাণ্ড, যাতে তারা ইন্তিফাদার সময় ছড়িয়ে পড়া খারাপ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে। 1991 সালের একটি জাতীয় প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্র দফতর বা স্টেট ডিপার্টমেন্ট ইসরায়েলের বিষয়ে তার প্রতিবেদন নিশ্চিত করেছে যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং PHRIC সঠিকভাবে জানিয়েছে যে 27 জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছিল, যাদের বেশিরভাগই ছিল নিরস্ত্র। তবে পররাষ্ট্র দফতর তার দ্বিমুখী ঐতিহ্য ধরে রেখে বলল, এই মৃত্যু এই কারণে সঠিক যে তাদের বেশিরভাগই প্রাচীরের উপর স্লোগান লেখার পর পালানোর চেষ্টা করেছিল বা নিখোঁজ হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্তৃপক্ষের মধ্যে গভীর সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই বক্তব্যের সত্যতা বোঝা কঠিন নয়। প্রাক্তন ফিলিস্তিনি বন্দীদের সাথে কথোপকথন। শামির আবু শামস, পশ্চিম তীরে আমার গন্তব্য। পশ্চিম তীরে আমার প্রথম গন্তব্য ছিল তুলকরম। ইসরায়েলি সামরিক কারাগারগুলোর অন্যতম বিপজ্জনক স্থান ছিল এটি। ট্যাক্সি স্টেশন থেকে একজন আমাকে সরাসরি শামির আবু শামসের বাড়িতে নিয়ে যায়। 1990 সালের আগস্টে সীমান্ত অতিক্রম করার সময় তাকে জর্ডান সীমান্তে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ করা হয়েছিল যে সে PLO এর সদস্য, অথচ সে মোটেও এর সাথে সম্পৃক্ত ছিল না। আমি তখন তাকে বিশ্বাস করতে রাজি হলাম, কারণ আমি এতক্ষণ যাদের সাথে কথা বলেছি তারা হয় নাম প্রকাশ না করার জন্য অনুরোধ করেছিল বা প্রকাশ্যে স্বীকার করেছিল যে তিনি PLO এর সদস্য ছিলেন বা এখনও আছেন। ইসরায়েলি তদন্তকারী দল জিজ্ঞাসা করলে তিনি স্বীকার করেছিলেন যে তিনি PLO এর সমর্থক, তবে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি কখনও এই সংগঠনের অংশ ছিলেন না এবং কখনও এই সংগঠনের ভেতরে যাননি। সামিরকে পরে একটি ইসরায়েলি কারাগারে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে 1 মিটার উঁচু এবং 1.8 মিটার প্রশস্ত খাঁচায় বন্দী করা হয়। তাকে এই অবস্থায় 3 দিন রাখা হয়েছিল। ওই খাঁচার কোনো জানালা বা টয়লেট ছিল না। তাকে খাঁচায় মলত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। 3 দিন পরে তাকে অন্য খাঁচায় স্থানান্তরিত করা হয়। সেখানে তাকে আরও 2 জন সঙ্গীর সাথে একত্র করা হয়েছিল। তার নতুন খাঁচাটি ছিল 2 মিটার প্রশস্ত এবং 2 মিটার উঁচু। প্রতিদিন সকালে এই ছোট জায়গা থেকে সামিরকে বের করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হতো। এই সময় তাকে বেশ কিছু প্রশ্ন করা হতো তার পরিবার এবং তার PLO সদস্যদের সম্পর্কে। স্পষ্টতই সামির কিছুই বলতে পারত না, কারণ তিনি কখনও PLO এর সদস্য ছিলেন না। প্রতিদিন সকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হতো এবং লাঠি দিয়ে পেটানো হতো। অমানবিক ইসরায়েলি তদন্তকারীদের অন্যতম প্রিয় উপায় হল চেয়ারে হাত পা বেঁধে পিঠের পিছনে চুল টেনে ধরা, যাতে প্রচুর ব্যথা ও যন্ত্রণা হতো। এছাড়াও ইসরায়েলিরা তাকে মজা ও উপহাসের লক্ষ্যবস্তু বানাতো। রাতেও শব্দ করা হতো যাতে সে ঘুমোতে না পারে। তাকে প্রায়শই মিস্টার সেইন্ট বলা হতো এবং তার নিজস্ব রূপটি আয়নায় প্রদর্শিত হতো। তারপরে তাকে অপরাধ স্বীকার করে মুক্তি দেওয়ার নামে প্রতারিত করা হয়েছিল। একবার টর্চারকারী ইসরায়েলি তদন্তকারীরা সামিরের মুখ খুলে তাতে থুতু ফেলেছিল। 15 দিন পরে তাকে কয়েকজন আইনজীবীর সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল। তিনি আদালতে যাওয়ার সাথে সাথেই তার বিরুদ্ধে 30 দিনের রিমান্ড ঘোষণা করা হয়, অথচ তার বিরুদ্ধে 1 বিন্দু পরিমাণ অপরাধের প্রমাণও ছিল না, যাতে টর্চারকারীরা তাদের কাজ চালিয়ে যেতে সুযোগ পায়। আদালতের এই তারিখের পর তাকে একটি পৃথক খাঁচায় রাখা হয়েছিল, যেখানে তার গলায় লোহার শিকল বেঁধে রাখা হয়েছিল। তারপর সেই শিকল বেঁধে রাখা হয়েছিল ছাদে। এই অবস্থায় তাকে 3 দিন দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়। তিনি যদি কিছুটা ক্লান্ত হয়ে বসে থাকার চেষ্টা করতেন, তবে তার গলা শক্ত হয়ে যেত এবং তার দম বন্ধ হওয়ার উপক্রম হতো। স্পষ্টতই যদি তিনি পড়ে যেতেন তবে নির্ঘাত মারা যেতেন। তিনি আমাকে বলেছিলেন তিনি এবং তার চারপাশের সহকর্মীরা একসাথে কথা বলেছিলেন বা কবিতা আবৃত্তি করেছিলেন, ফলে ঘুম না আসায় তারা মৃত্যুর হাত থেকে রক্ষা পান।
যদি সে এই অবস্থায় ঘুমিয়ে পড়তেন তবে এটি নিশ্চিত মৃত্যুর কারণ হয়ে দাঁড়াত। এই ভয়াবহ ঘটনার পর তাকে শীতল খাঁচায় রাখা হলো, যেখানে তিনি দ্রুত অসুস্থ হয়ে পড়েন এবং নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলেন। তার খুব অল্প সময় পর তাকে জেনিনের একটি কারাগারে প্রেরণ করা হয়, যেখানে তাকে ফিলিস্তিনি কর্মীদের সাথে রাখা হয়েছিল যথাসম্ভব তথ্য সংগ্রহের সুবিধার জন্য। কারাগারে সামির ও তার সহযোদ্ধারা জানতেন ফিলিস্তিনিরা ইসরায়েলের সাথে কাজ করছে, তাই তারা তাদের মুখোমুখি হননি। এদিকে তাদের বন্দী কর্মীরা অসুস্থ হয়ে পড়ে। সামির ও তার বন্ধুরা অনশন ধর্মঘটে যেতে বাধ্য হয়, যাতে তাদেরকে হাসপাতালে নেওয়া যায়। অবশেষে সামির 3 মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। তাকে কেন হঠাৎ করে ছেড়ে দেওয়া হলো এই বিষয়ে কিছুই তাকে বলা হয়নি, তবে একজন তদন্তকারী কর্মকর্তা তাকে জানিয়েছিলেন যে তিনি পড়াশোনার সময় জেনারেল ইউনিয়ন অফ প্যালেস্টাইন স্টুডেন্টসের সাথে জড়িত থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়েছিল। অথচ তিনি সংগঠনের সদস্য ছিলেন না, তবে কেবল একটি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, যা ঘটনার 8 বছর পর ইসরায়েলিদেরকে তাকে গ্রেফতার করার অজুহাত হিসেবে যথেষ্ট ছিল। খালিদ রাশেদি 1985 সালে পিএলও এর কর্মী হওয়ার অভিযোগে খালিদ রাশেদিকে গ্রেফতার করা হয়। খালিদ প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে তিনি তখন পিএলও এর সদস্য ছিলেন, কিন্তু কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে তিনি আর সংগঠনে যোগ দেননি। প্রায় 2.5 বছর পর যখন তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছিল, মুক্তির 45 দিন পর 1988 সালের মার্চ মাসে তাকে আবার গ্রেফতার করা হয়। 4 মাস পর তাকে আদালত থেকে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলেও কিছু জজ প্রমাণ সংগ্রহের জন্য তাকে আরও 6 মাস হেফাজতে রাখার আবেদন মঞ্জুর করেন। এই উদ্দেশ্যে তাকে নাবলুসের কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। 11 মাস পর তাকে তার আইনজীবী দেখার অনুমতি দেওয়া হয়। লিয়া স্যামেল সফলভাবে ইসরায়েল সুপ্রিম কোর্টে একটি আবেদন করে তাকে কারাগার থেকে মুক্তির ব্যবস্থা করতে সক্ষম হন, কিন্তু 1989 সালে তাকে আবার বিনা অভিযোগে কারাবন্দী করা হয়। ওই সময় খালিদের মামলা ইসরায়েলের শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থার অন্যতম সদস্য তামারা প্যালেগের নজরে আসে। তিনি 1 বছর পর 1990 সালে তার মুক্তির ব্যবস্থা করেন। কারাবন্দী থাকাকালীন খালিদ অস্ত্রের ইনফেকশন এবং গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল রক্তপাতসহ বেশ কয়েকটি স্বাস্থ্যগত সমস্যায় ভুগেছিলেন, অথচ তাকে কোনো প্রকার চিকিৎসা সহায়তা দেওয়া হয়নি। ইসরায়েলিরা বারবার তাকে মারধর করে এবং ঘন ঘন লাঠিচার্জের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করে। সাদউদ্দিন খারেম কারাগারে থাকাকালীন তার মুখে এবং চোখে ডিডিটি কেমিক্যাল স্প্রে করা হয়েছিল। মুখে মাস্ক লাগিয়ে 3 দিন ধরে মারধর করা হয়েছিল, বিশেষত মাথা ও যৌনাঙ্গে। বেশ কয়েকদিন ধরে ক্ষুধার্ত রাখা হয়। এছাড়াও তার হাতটি একটি চেয়ারে বেঁধে বেশ কয়েকদিন অর্থাৎ 22 দিন অবধি রাখা হয়েছিল। এই সময়টিতে তার হাত এত শক্তভাবে বাঁধা হয়েছিল যে সে আজ অবধি কবজির উপরের অংশ পুরোপুরি ব্যবহার করতে সক্ষম নয়। নাজি নাবলুস থেকে জেরুজালেম যাওয়ার পথে যখন নাজি নামের একজন ফিলিস্তিনি শিক্ষার্থীর সাথে আমার সাক্ষাৎ হয়, তখন তিনি আমাকে বলেছিলেন তিনি 4টি পৃথক ঘটনার সময় গ্রেফতার হয়েছিলেন, কারণ তাকে প্রায়শই ব্যারাকের সামনে দিয়ে যেতে হতো। ইসরায়েলি পুলিশ সেখানে অভিযান চালাচ্ছিল। কয়েক বছর আগে তিনি 17 বছর বয়সে উন্নীত হন। আগে তার সাথে আমার দেখা হয়নি। কারাবাসের সময় সহিংসতায় মৃত্যু। আমি ইসরায়েলি সৈন্যদের অন্যায় ও সহিংসতার লক্ষ্যবস্তু হওয়া কয়েক ডজন লোকের সাথে কথা বলেছি। তাদের অনেককে বৈদ্যুতিক শক দেওয়া হয়েছে এবং বারবার মারধর করা হয়েছে। যদিও বেশিরভাগ লোক স্থায়ী ক্ষতের চিহ্ন নিয়ে বেঁচে আছে এবং তাদের দেহের বিভিন্ন অংশে স্থায়ীভাবে যন্ত্রণাদগ্ধ ক্ষতের অনুপ্রবেশ রয়েছে, তবে এটা কিছুতেই ভুলে যাওয়া উচিত নয় যে এই লোকগুলোর অনুভূতি এবং এই নিপীড়নের বিরুদ্ধে কিছুই করা হয়নি। তারা কি এভাবে সহিংসতার শিকার হতেই থাকবে? অন্তত তারা আগামীকাল বেঁচে থাকবেন এই ভেবে তারা ধৈর্য ধারণ করেন। 1987 সালের ডিসেম্বর মাসে ইন্তেফাদা শুরুর পর থেকে পিএইচআইআরসি প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বন্দি দশার সময়ে 25 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। কয়েকজনকে গুলিবিদ্ধ করা হয়েছে। চিকিৎসা সুবিধা না দেওয়ার কারণে এবং চিকিৎসা সংক্রান্ত জটিলতার কারণে কিছু লোক শহীদ হন, যার কারণ অস্বাভাবিক নিপীড়ন ও মারধর। পিএইচআইআরসি এর তথ্য অনুসারে 1987 সালের ডিসেম্বর মাস থেকে মার্চ 1992 এর মধ্যে ইসরায়েলি গুলি চালানো, সহিংসতা ও টিয়ার গ্যাসের ব্যবহারে 1300 ফিলিস্তিনি তাদের জীবন হারান। এই উন্মুক্ত গণহত্যার ঘটনা ইসরায়েলিদের নিজেদের প্রতিরক্ষা এবং ফিলিস্তিনিদের আক্রমণ বন্ধ করার চেষ্টা করার ন্যায্যতা হিসেবে দেখানো হয়, অথচ তারা এটা দেখছে না যে এই সময়ে 100-রও কম ইসরায়েলি নিহত হয়েছিল। মানবাধিকার লঙ্ঘন।
1972 সালের মধ্যে 17,000-এরও বেশি আইনজীবী, ডাক্তার ও শিক্ষককে তাদের পক্ষ থেকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তুচ্ছ বিষয়ে নির্বাসিত করা হয়। এছাড়া গত 2 দশক ধরে আরও কয়েক হাজার ফিলিস্তিনি শিক্ষিত ও জ্ঞানী বুদ্ধিজীবীদের নির্বাসিত করা হয়েছে। 1948 সালের স্বাধীনতা যুদ্ধের পর আরবেরা একটি ট্র্যাজেডি হিসেবে এটা স্মরণ করে থাকে। এরপর লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য করা হয়। ইসরায়েলিরা তাদের বাড়িঘর দখল করে। ল অফ অ্যাকুইজিশন অফ অ্যাবসেন্ট প্রপার্টি আইনের অধীনে এমন একজন ফিলিস্তিনিও ছিল না যারা 1947 থেকে 1950 সাল পর্যন্ত কখনও দেশের বাইরে ছিলেন। তারা কোনো অবস্থাতেই তাদের বসতভিটা ফিরে পেতে সক্ষম হননি। তারা সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারতেন না, এমনকি তারা এই জমিগুলো ভাড়াও নিতে পারতেন না, কৃষি কাজও করতে পারতেন না। ফিলিস্তিনের 385টিরও বেশি গ্রাম, বিশেষত গালাইবি অঞ্চলের উত্তর ইসরায়েল, বিশেষত লেবানন ও সিরিয়ার সীমান্তবর্তী সবুজ শ্যামল অঞ্চল পুরোপুরি ধ্বংস করা হয়। ফিলিস্তিনি এসব গ্রাম বুলডোজারের সাহায্যে ধূলিসাৎ করা হয় যাতে জায়নবাদী নতুন ইসরায়েলের বসতি স্থাপন করা যায়। উলফসন, পোর্ট্রায়াল অফ প্যালেস্টিনিয়ান, পেজ 1718। ইসরায়েলি সরকারের অঘোষিত টার্গেট হল 2000 বছরেরও বেশি সময় ধরে চলমান ফিলিস্তিনি সংস্কৃতির ইতিহাসকে নিশ্চিহ্ন করা। সংখ্যাসূচক শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ইসরায়েল বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইহুদি, বিশেষত রাশিয়ান ইহুদিদের অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে আমদানি করছে। ফিলিস্তিনের পতাকা উত্থাপনে কঠোরভাবে নিষেধ করা হয়, যা তারা তাদের জমির প্রতিনিধিত্ব করার জন্য বেছে নিয়েছে। যদি তারা পতাকা উড়ায় তবে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, ঘরবাড়ি বুলডোজার দিয়ে ধ্বংসযজ্ঞে পরিণত করা হয়। এই হচ্ছে অবৈধ ইসরায়েলি রাষ্ট্রের শুরুরকালের কথা। বর্তমানে আপনারা আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন কত বর্বরতা, নির্মমতা এবং নৃশংসতার সাথে ফিলিস্তিনিদের তারা নির্মূল করছে, কিভাবে গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনে। আগামীকাল 12 এপ্রিল 2025-এ মার্চ ফর গাজা আয়োজন করা হয়েছে, যেখানে আশা করা যাচ্ছে অধিক সংখ্যক মানুষের সমাবেত ঘটবে। আমরা আশা করব আপনারাও সেখানে যোগ দিয়েছিলেন অথবা দেবেন। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন অবৈধ ইসরায়েলি রাষ্ট্রের অবস্থা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের পাশে 2টি ইসরায়েলি রাষ্ট্র রয়েছে, একটি ভারত এবং অন্যটি মায়ানমার। এক মিয়ানমার ইতিমধ্যেই রোহিঙ্গাদেরকে তাদের বসতভিটা ছাড়া করে দিয়েছে, যারা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। অন্যদিকে ভারতে গণহত্যার প্রস্তুতি নিচ্ছে। তারা প্রতিদিন সেখানে পিটিয়ে মুসলিমদেরকে হত্যা করছে এবং খুবই সম্প্রতি ওয়াকফ বিল বাতিল করার মাধ্যমে তারা মুসলিমদেরকে ভারতে ভূমিশূন্য করে দিচ্ছে। তাই আমরা যারা বাংলাদেশে আছি আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে এবং প্রস্তুত থাকতে হবে এই ইসরায়েলিদেরকে মোকাবিলা করার জন্যে, ইনশাআল্লাহ। ইয়া রাব্বি ইয়া রাব্বি ইন্নী আসআলুকা